ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, এরপর মেয়র, তারপর সংসদ সদস্য। যত পদ বদলেছে ততই মানুষ হিসেবেও বদলেছেন গাইবান্ধা ৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ। সময়ের সাথে ক্ষমতার দম্ভে অনেকটাই অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি। সাঁওতাল অধ্যুষিত এলাকায় তিনি ছিলেন আতঙ্কের নাম। দমন পীড়ন চালিয়ে কণ্ঠরোধ করেছিলেন বিরোধীদের। এছাড়াও সন্ত্রাস, জমি ও জলাশয় দখল, মাদক ব্যবসা, হত্যাসহ নানা অভিযোগ রয়েছে আজাদের বিরুদ্ধে। আবুল কালাম আজাদ বেপরোয়া হয়ে ওঠেন ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে। নিজেকে গোবিন্দগঞ্জের একচ্ছত্র অধিপতি হিসেবে প্রতিষ্ঠা করেন। জড়িয়ে পড়েন নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি সহ নানা অপকর্মে। বহু মানুষকে ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি বিক্রিতে বাধ্য করেছেন তিনি। রিলিফ থেকে শুরু করে যেমন ভিজিএফ, তারপর ভিজেডি, বিভিন্ন বরাদ্দ, এটা তার একটা নির্দিষ্ট ভাগ থাকতেই হবে। বহু লোকের এইভাবে নিয়ে তাল বাহানা দিয়ে বা মামলায় ঢুকে বিভিন্ন জিনিস দিয়ে তার হয়রানি করাছে, করে তার সম্পদ নিয়ে দিছে। ২০১৬ সালে রংপুর চিনিকল ও স্থানীয় প্রশাসনের সাথে বন্দোবস্ত করে সাঁওতাল পল্লী উচ্ছেদে নামেন তিনি। আগুনে দাউ দাউ করে পুড়ে যায় এই জনগোষ্ঠীর মানুষের স্বপ্ন। নিহত হয় ৩ জন। শরীরের নানা অঙ্গ হারিয়ে আহত বেশ কিছু মানুষ এখনও কর্মহীন হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। ৪ মৌজার মধ্যে ১ মৌজা আমাকে দেন, তাহলে আমি তোমাদের সাথে আছি, এইরকম কথাও বলছিল। সাঁওতালদের জমি অবৈধভাবে দখল করার বিরুদ্ধে আইনি প্রতিবাদ করেন তৎকালীন সহকারী ভূমি কমিশনার অবিদিও মার্ডি। অভিযোগ আছে কামালের সন্ত্রাসী বাহিনী তাকে হত্যা করে সড়ক দুর্ঘটনার নাটক সাজায়। এসব দুর্নীতি, অনিয়ম আর অপকর্মের মাধ্যমে আজাদ করেছেন অঢেল সম্পদ। কুটিপাড়ায় গুদাম করে তোলা ৬৫% জমির বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকার কাছাকাছি। গোরহাটি এলাকায় মার্কেট, পাগলা গ্রামে ৩০ বিঘা জমিতে পার্ক সহ নিজ গ্রামের বাড়ির আশপাশে কয়েকশো বিঘা জমির মালিকও বনেছেন তিনি। এসব সম্পদ গড়তে ভূমিকা ছিল আজাদের নিজস্ব বাহিনীর। পাশাপাশি গড়েছেন আমবাগান ও ইটভাটা। মেয়ের নামে রয়েছে সার, বীজ ও কীটনাশকের ব্যবসাও। বগুড়া, রংপুর ও রাজধানীতে নামে বেনামে সম্পদ রয়েছে বলে অভিযোগ আছে আজাদের বিরুদ্ধে। এলাকার বিভিন্ন জায়গায় তার নামে বেনামে সম্পত্তি আছে শোনা গেছে, এবং তার ভাস্তে মিলুর নামে বেশ কয়েকটা গাড়ি আছে, আমার এলাকার লোকজন দেখছে। গোবিন্দগঞ্জে যতগুলো ব্যবসায়ী আছে তারা বিভিন্নভাবে নিপীড়িত ছিল তার দ্বারাই। ২০১৪ সালে স্বতন্ত্র ও ২০২৪ সালে আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচিত হওয়া আজাদ হলফনামায় বেশিরভাগ তথ্যই গোপন রেখেছেন। ২০১৪ সালে তিনি বার্ষিক আয় দেখান ৩৯,৭৭,০০০ আর ২০২৪ সালে দেখান ২৩ লাখ টাকা। আবুল কালাম আজাদ বরাবরই দস্যু প্রকৃতির লোক। মাদক রুটে তিনি একজন সম্রাট। বাড়ি করেছেন কয়েকটা, ইউনো অফিস সংলগ্ন একটা আলিশান বাড়ি করেছেন। অনেকের জমি উনি পাশে কিনেছেন, পাশের জমি উনি জোর করে দখল করেছেন। ৫ই আগস্ট সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এরপর থেকেই আত্মগোপনে আবুল কালাম আজাদ যত যায় জিনিস সম্পূর্ণ ঢায়া গেছে। ওরা যে কই আছে মা তা বলতে পারবো না। অভিযোগের বিষয়ে জানতে বিভিন্ন মাধ্যমে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া মেলেনি। ডিবিসি নিউজ ডেস্ক। ফিরবে না জেনেও ছেলের ছবি নিয়ে এভাবেই চোখের নোনা জলে সন্তানের জন্য মায়ের প্রতীক্ষা। বোবা কান্নায় শুধুই হাহাকার। বাবাহীন সংসারে ৩ ভাই বোনের মধ্যে একমাত্র উপার্জনক্ষম ছিলেন গাইবান্ধার সাদুল্লাপুরের নূরপুর গ্রামের নাজমুল মিয়া। অভাবের সংসারে হাল ধরতে চাকরি নেন পোশাক কারখানায়। গত বছরের ৪ আগস্ট সরকার পতন আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হন তিনি। ৬ দিন মৃত্যুর সাথে লড়ে ৯ আগস্ট ঢাকা মেডিকেলে মারা যান নাজমুল। সন্তান হারানোর বেদনায় দিশাহীন মায়ের একমাত্র দাবি এই নির্মম হত্যার বিচার। আমাকে কষ্ট পাইছে, এই জন্য তো কইছে। এই তখন থেকে চাকরি করি গেল, এই চাকরি করিয়ে সুখ করলো, টাকা পয়সা দিল, টাকা পয়সা তো খাইতে পারলো না। আমার ময়নাই তো সুখ করতে পারলো না। সরকারের সাথে যুদ্ধ করে যায় তো আমার সন্তান চলে গেল। তো এখন আমার এই ক্ষতিপূরণটা কে দিব? তো একমাত্র ওই ছিল এই সংসারের কর্তা, মেন যে ওই ছিল, এছাড়া আর কেউ নাই। তোকে একটাই সরকারের কাছে আবেদন করব যে না, আমার ভাইয়ের সঠিক বিচার চায়। মায়ের তো আর ছেলে ফিরে দিতে পারবে না, আমাদেরও ভাই আসবে না। এরকম একটা সুস্থ বিচার হোক স্বৈরাচারীর, আর দেশে যেন এরকম দুর্নীতি আর না হয়। কয়েকটি সংগঠন আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছে। পাশে ছিল জামায়াত। জামাত ইসলামের উদ্যোগে, গাইবান্ধা জেলার উদ্যোগে আমরা ওই ২ লক্ষ টাকা আর কি শহীদ পরিবারকে আমরা দেই আর কি।
স্থানীয় পর্যায়ে অনেকে এগিয়ে এলেও এখনো মেলেনি সরকারি কোনো সহায়তা। বিষয়টি আমলে নিয়ে এবার নাজমুলের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস মিলেছে জেলা প্রশাসকের কাছ থেকে। নাজমুলের পরিবারের সাথে আমাদের যোগাযোগ আছে, উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের। নাজমুলের বাসার যে সাথে যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা জেলা পরিষদের মাধ্যমে আমরা ওইটা রাস্তাটা সংস্কার করে দেব। আর বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা আমরা আমাদের সীমিত সামর্থ্য থেকে করার চেষ্টা করে যাচ্ছি। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে প্রাণ দেয়া নাজমুলের পরিবার সবার সহযোগিতায় একসময় ঘুরে দাঁড়াবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। সংবিধানের রক্ষণ সমর্থন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ের সিটি ও পৌর মেয়র এবং কাউন্সিলরদের বরখাস্ত করা হয়। ভেঙে দেওয়া হয় জেলা ও উপজেলা পরিষদও। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা এখনো বহাল থাকলেও তাদের বেশিরভাগই পলাতক বা অনুপস্থিত। এর মধ্যে বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। তারপর থেকে এই নিয়ে আলোচনা চলছে নানা মহলে। বিএনপির নেতারা বলছেন, এই সরকারের কাজ হবে জাতীয় নির্বাচন দেওয়া, সংস্কারে বেশি মনোযোগ দিয়ে আইন শৃঙ্খলা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির দিকে দৃষ্টি না থাকায় মানুষের দুর্ভোগ আরও বাড়ছে। এখন কি হয়ে গেল যে এই সরকার লোকাল গভর্নমেন্ট ইলেকশনে ব্যস্ত। লোকাল গভর্নমেন্ট ইলেকশন ইলেক্টেড গভর্নমেন্ট যারা আসবে তারাই করবে, লেকিন লোকাল গভর্নমেন্ট ইলেকশন করার দায়িত্ব তাদের না। এদিকে রাজনৈতিক সমমনা দলগুলো বলছেন, জনপ্রতিনিধির দরকার আছে, তাই স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে। সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এদেরকে তো অপসারণ করা হয়েছে, তাহলে এই পদগুলো খালি আছে। তাহলে এই যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে উন্নতি না হওয়া এবং একটা কিছুটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, এখানে স্থানীয় সরকার যদি থাকে, নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু একটা ভূমিকা রাখতে পারবে। এমন বাস্তবতায় কোন নির্বাচন আগে হওয়া উচিত এমন প্রশ্নে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানান, তাদের দায়িত্ব সকলের মতামত নিয়ে সরকারকে সুপারিশ দেয়া, বাকি সিদ্ধান্ত সরকার ও নির্বাচন কমিশনের। অনেকের অনেক রকম যুক্তি আছে যে তখন হয়তো জাতীয় নির্বাচনটা শেষ হলে তারপরে স্থানীয় সরকার নির্বাচন তাদের জন্য সহজ হবে। তো এরকম বিভিন্ন রকম যুক্তি দিচ্ছে। তো আমরা এখনো নিশ্চিত নই আমরা এ ব্যাপারে কি প্রস্তাব দেব, কি সুপারিশ করব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মৌমাছির মধু সংগ্রহ আর প্রজাপতির ছুটোছুটি, এই দৃশ্য প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সরিষা ক্ষেতের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছে মানুষ। পরিবার, বন্ধু বান্ধব, পছন্দের মানুষদের সাথে নিয়ে নেচে গিয়ে আনন্দের সময় কাটাচ্ছেন অনেকে। ধান কাটার পর পরিত্যক্ত জমিতেই সরিষার আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনেরও আশা কৃষকদের। ধরেন এই ধান, এই আমন ধান কাটি, জামাইবাবু ধান কাটি, জমিটা ফেলায় না রেখে আমরা কিছু দিশে সরিষা করে। ভালো রস থাকা মাটিতে এবং আবহাওয়া ভালো থাকার কারণে এবছর সরিষা খুব সুন্দর ভালো। গাছ মূলা গাছ মনে হয় বড়, অনেক উঁচা, মনে করেন যেটা বলে চায় না। আর দিশি তো মনে করেন অনেক ঘন গাছ, বিঘি বই মনে করেন 8 মণ 7 মণ, আর চায় না তো 10 মণ 12 মণ করে হয়। সরিষা চাষে দানা সংগ্রহ ও মধু আহরণ করে দুইভাবেই লাভবান হচ্ছে চাষিরা, বলছে কৃষি বিভাগ। প্রতি বছর সরিষা বিদেশ থেকে আমদানিতে যে অর্থ বিদেশে দিতে হয়, সেটি সাশ্রয়ে গাইবান্ধা জেলার সরিষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরিষা চাষের মাধ্যমে বিদেশি তেলের নির্ভরতা কমবে, বলছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে মাঠ হলুদে ছেয়ে গেছে। আমরা আশা করতেছি যে আমাদের যে তেলের যে বিদেশি নির্ভরতা, এর মাধ্যমে কিছুটা হলেও কমানো যাবে। আমরা কৃষকদের প্রণোদনা, প্রদর্শনী এবং আরও অন্যান্য বিষয়তার মাধ্যমে আমাদের আবাদ লক্ষ্যমাত্রাটা অর্জন করেছি। এবার সাতক্ষীরার 7 উপজেলায় 19,050 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ করা হয়েছে 17,531 হেক্টরে। অন্যদিকে গাইবান্ধায় চলতি মৌসুমে 16,554 হেক্টর জমিতে সরষের চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 1,354 হেক্টর বেশি। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।
একসময় ডেনমার্ক ও নরওয়ে মিলে পরিচিত ছিল ডানো নরওয়েজিয়ান রাজ্য নামে। 1814 সালে আলাদা হবার পর ডেনিশ রাজার অধীনে আসে গ্রিনল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির দখলে আসে ডেনমার্ক। কৌশলগত অবস্থানের কারণে দ্রুতই হিটলারের কবজা থেকে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র। 5 বছর পর 1953 সালে ডেনমার্কের কাছে হস্তান্তর করে। গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির দেখভাল করে ডেনমার্ক। স্বরাষ্ট্র শাসন উপভোগ করেন বাসিন্দারা। রয়েছে নিজস্ব প্রধানমন্ত্রী ও প্রশাসন। গ্রিনল্যান্ড তেল ও গ্যাসের মজুদে সমৃদ্ধ, যা সবুজ প্রযুক্তির জন্য প্রয়োজন। রয়েছে বিরল মাটির উপকরণ ও কাঁচামালের বিশাল সমারোহ। বিশ্বে যে বাজারে রয়েছে চীনের আধিপত্য। ইতিমধ্যে ট্রাম্পের সঙ্গে আলোচনার ইচ্ছা জানিয়েছেন ডেনিশ প্রধানমন্ত্রী মুটে এগেদে। স্বাধীন গ্রিনল্যান্ডের ইচ্ছা তিনি আগেই জানিয়েছেন। বিশেষজ্ঞদের অভিমত, চীনের আধিপত্য বিস্তার বন্ধে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তার বিষয়টি তো আছেই, এছাড়া আমাদের অর্থনৈতিক নিরাপত্তাও এর সাথে জড়িত। আমাদের সাথে ডেনমার্কের নিরাপত্তা ইস্যুতে অনেক আগে থেকেই চুক্তি রয়েছে। আপনাকে বুঝতে হবে সেখানে ইউএস এর সামরিক ঘাঁটিও রয়েছে। ট্রাম্পের ইচ্ছার পরেও গ্রিনল্যান্ড নিয়ে কোনো চুক্তি হলেও কংগ্রেসের 2/3 সমর্থনের পরেই আইনে পরিণত হবে বিষয়টি। তাই ট্রাম্প ক্ষমতা নেবার পর এ বিষয়ে নজর থাকবে বিশ্বের। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।